বাংলা সাহিত্যের ইতিহাসে যদি আমরা ডুব দিই তাহলে এমন কিছু রত্ন খুঁজে পাই যেগুলো শুধু গল্প বা কবিতা না বরং আমাদের গোটা সংস্কৃতিরই ভিত্তি। তো আজ আমরা ঠিক এমনই এক অসাধারণ নিদর্শন নিয়ে কথা বলবো, আর সেটা হলো বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। চলুন এর গভীরে যাওয়া যাক। কখনো কি মনে হয়েছে যে একটা প্রেম কাহিনী যেটা কিনা প্রায় ৬০০ বছর পুরনো, সেটা কি করে একটা গোটা ভাষার বিবর্তনের সবচেয়ে বড় সাক্ষী হয়ে উঠতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা দেখব কিভাবে প্রেম, ভাষা আর ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে গেছে। তো প্রথমে চলুন গল্পের মূল অংশে যাওয়া যাক। এই যে মহাকাব্য, এর একেবারে হৃৎপিণ্ড বা প্রাণকেন্দ্র হল রাধা আর কৃষ্ণের সেই অমর প্রেম কাহিনীটা, যা যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম বাঙালির মনকে নাড়া দিয়ে আসছে। শ্রীকৃষ্ণ কীর্তন আসলে কি? এটা হলো ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ আর রাধার প্রেম, তাদের মিলন আর বিরহের একটা জীবন্ত ছবি। কিন্তু এটা শুধু দুটো চরিত্রের গল্প না, এর থেকে অনেক বেশি কিছু। এটা আসলে একটা ঐশ্বরিক লীলার কাব্যিক রূপ, যেখানে মানুষের আবেগ আর আধ্যাত্মিকতা দুটোই যেন মিলেমিশে এক হয়ে গেছে। আর এই কাব্যের প্রত্যেকটা লাইনে রাধার যে আকুতি ফুটে ওঠে, ওফ! আর তার সাথে কৃষ্ণের সেই মন ভোলানো বাঁশির সুর, মনে হয় যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। এই প্রেম আর বিরহের অনুভূতিটা এতটাই তীব্র, এতটাই শক্তিশালী যে এতগুলো বছর পরেও সেটা আমাদের মনকে ছুঁয়ে যায়। আচ্ছা, এখন প্রশ্ন আসতেই পারে যে এই অমর গাথাটা লিখলেন কারা? এইখানে কিন্তু দুজনের নাম সামনে আসে, যাদেরকে এই সাহিত্যধারার স্থপতিই বলা চলে। চলুন তাদের কথা একটু জেনে নিই। দেখুন, একদিকে আছেন বরুচণ্ডী দাস, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন এবং বাংলা সাহিত্যের একজন ফাউন্ডেশনাল কবি বলা যায়। আর অন্যদিকে আছেন বিদ্যাপতি। আর মজার ব্যাপার কি জানেন, বিদ্যাপতি কিন্তু বাঙালি ছিলেন না, অথচ তার পদের যে মাধুর্য, তা দিয়ে তিনি বাঙালির মন জয় করে নিয়েছিলেন। আসলে দুজনেই রাধাকৃষ্ণের প্রেমকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। আর ঠিক এই কারণেই এই দুজনকে বৈষ্ণব সাহিত্যের দুটো মেন পিলার বা প্রধান স্তম্ভ বলা হয়। সত্যি বলতে কি, তাদের ছাড়া বৈষ্ণব পদাবলীর কথা তো ভাবাই যায় না। তাদের লেখাগুলো শুধু সাহিত্য না, এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক দর্শনও কাজ করেছে। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু শুধু একটা প্রেমের গল্প না, এর একটা বিরাট ঐতিহাসিক এবং ভাষাতাত্ত্বিক গুরুত্বও আছে। চলুন এবার আমরা সেই দিকটা একটু দেখি। জানেন তো, এই কাব্যটা লেখা হয়েছিল আদি মধ্যযুগে, আর ঠিক এই কারণেই এটা শুধু একটা সাহিত্যকর্ম নয়, এটা হলো সেই সময়ের সমাজ, সংস্কৃতি আর সবচেয়ে বড় কথা আমাদের বাংলা ভাষার একটা জীবন্ত দলিল। এটা পড়লে আমরা আমাদের ভাষার একেবারে শিকড়ের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে সওয়াল হলো, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো, এর পাতায় পাতায় আমরা শত শত বছর আগের বাংলা ভাষার আসল রূপটা দেখতে পাই। এটা যে শুধু আমাদের ভাষার বিবর্তন বুঝতে সাহায্য করে তাই না, বরং তখনকার সমাজ আর মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এসবেরও একটা জ্বলজ্বন্ত ছবি তুলে ধরে। এক কথায় বলতে গেলে এটা যেন ইতিহাসের একটা খোলা জানালা। কিন্তু প্রশ্ন হল, এই এত পুরনো একটা কাব্যের উত্তরাধিকার আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? চলুন এর যে একটা চিরকালীন প্রভাব আছে সেটা একবার দেখে নেওয়া যাক। এই কাব্যের যে পদ বা গানগুলো, সেগুলো কিন্তু আজও আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। কীর্তন থেকে শুরু করে একদম আধুনিক বাংলা গান পর্যন্ত সবখানেই এর প্রভাব স্পষ্ট। এই গল্পগুলো আমাদের ঐতিহ্যের একেবারে গভীরে গেঁথে আছে। আর এই যে গভীর সাংস্কৃতিক যোগসূত্রটা, এটা কিন্তু সত্যি অসাধারণ। মনে হয় রাধার সেই আকুতি আর কৃষ্ণের বাঁশির সুরটা যেন আজও বাংলার বাতাসে ভেসে বেড়ায়। এটা আমাদের কালেকটিভ কনশাসনেস বা সম্মিলিত চেতনার এমন একটা অংশ হয়ে গেছে যা আমরা হয়তো সবসময় খেয়ালও করি না। শেষ পর্যন্ত এটাই বলতে হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলীর মতো সাহিত্যই আমাদের বাঙালি পরিচয়টাকে আরও মজবুত করে তোলে। এটা আমাদের সাংস্কৃতিক শিকড়কে আরও গভীরে নিয়ে যায় আর বারবার মনে করিয়ে দেয় যে আমাদের সাহিত্যিক ঐতিহ্য আসলে কতটা সমৃদ্ধ। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ কীর্তন একটা সময়কার সমাজ আর ভাষাকে গড়ে তুলেছিল, সেভাবে আজকের দিনে কোন সাহিত্য, কোন গল্প বা কোনো গান আমাদের পরিচয়কে রূপ দিচ্ছে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?